দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সাইবার সুরক্ষা আইনের মতো অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে পাশ হচ্ছে। অপরদিকে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার সহ মানবাধিকার কমিশন সংস্কারের মতো অনেকগুলো আইন কার্যকারিতা হারাচ্ছে। অপরদিকে বিচার কার্য শুরু করেছে নতুন সরকার। জুলাই অভ্যুত্থানের আলোচিত শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে। সব মিলিয়ে সংস্কার এবং বিচার কার্যক্রম নতুন সরকারের কেমন শুরু হলো, এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে আহমেদ ফেরদৌস আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, বিএনপি সরকার নতুন সরকার গঠন করবার পরে যেটি প্রথম কাজ ছিল যে অন্তর্বর্তী সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলোকে আইনি ভিত্তি দেওয়া, না হলে এই প্রথম সংসদের প্রথম অধিবেশন থেকে ৩০ দিন পর্যন্ত মেয়াদ ছিল। তো এর মধ্যে সরকার কিছু পাশ করেছে, উত্থাপিত হয়েছে, কিছু কার্যকারিতা হারাচ্ছে, নিশ্চয় জানেন। এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন যে শুরুটা কেমন দেখছেন। থ্যাংক ইউ, আই এম সরি। ফুয়াদ ভাই, আপনার দর্শক সবাইকে সালাম। আমরা আসলে বিফোর উই টক যে ১৩৩টা বিল যেটা আসছে, এটা র্যাটিফিকেশনের বিষয়টা আসছে। তো এখন এই র্যাটিফিকেশনটা যদি না আসে তাহলে ইন্টারিম গভর্নমেন্টটা মানে লেজিটিমেসি, এটা ফুয়াদ ভাই ভালো বলতে পারবে, উনি আইনের লোক। দ্যাট আমরা দ্য ওয়ে উই সি, আমি একটা সাধারণ জনগণ, আমি তো রাজনীতি করি না, ফুয়াদ ভাই রাজনীতি করে, হি হ্যাজ দি রাইট। মানে আমরা দেখেছি যে দেখেন জুলাইয়ের এই যে কেন জুলাই হলেন, কেন জুলাই সাকসেসফুল হলো, কেন অন্য রাজনৈতিক দলগুলির আন্দোলন সাকসেসফুল হলো না, এইটাকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে জুলাই মানুষের, ধরেন আমি আমার ছেলেকে প্রোটেক্ট করতে গেছি, ছেলেকে প্রোটেক্ট করতে গিয়ে আমার গলা চিপে যখন ধরা হয়েছে তখন আমিও ওই আন্দোলনের শরিক হয়ে গেছি। তার মানে ছাত্ররা ডেকেছে একটা ইস্যুতে কোটা, এরপরে জনতা এসছে এবং শেষে সেনাবাহিনী এসছে জনগণের পক্ষে, যেটা ৯০ সনেও এসছিল। তো আমরা এটাকে যদি বলি ছাত্র জনতা সিপাহের মৈত্রীর ফসল গণ অভ্যুত্থান বা গণবিপ্লব, এই গণবিপ্লব শব্দটা নিয়ে অনেকে আছে। কিন্তু রনি, আপনি জানেন এই অনেক আশা ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে। মানে একটা জাতি স্বাধীনতার ৫০ বছর পরে ইউজুয়ালি একটা সুযোগ পায় জাতিটাকে বিশুদ্ধ হওয়ার, আমরা সুযোগটা হারালাম। কারণ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বা মানুষজনের সাথে কথা বলি, তো জুলাইয়ে কী পেলাম? আমি আর ফুয়াদ ভাই এখানে কথা বলতেছি, গুম হয়ে যাব না এইটুক পেলাম। আর জুলাই কি বললাম, ফেসবুকে মিডিয়া ট্রায়াল করা। কিন্তু আমি একটু আপনাকে মাঝে বলে রাখি, এই গুম অধ্যাদেশও কিন্তু বাতিল হচ্ছে, কার্যকারিতা হারাচ্ছে। আচ্ছা, গুমটা যারা করেছিল তাদেরকে আমি ফুয়াদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেই বলছি। ফুয়াদ ভাইকে আমি পছন্দ করি, ওনার কথাবার্তা শুনি, আর আজকে ওনার সাথে আমি ঝগড়া করতে আসছি। ভাই, লজিক্যাল ঝগড়া, অধিকার নিয়ে ঝগড়া। কারণ ফুয়াদ ভাই কথা আমি শুনতাম আগে এবং আই রেসপেক্ট হিম, বাট আমি একটা সৈনিক, আমি ১৩ বছর কাজ করেছি, বাট স্টিল আই হ্যাভ কমিউনিকেশন উইথ মাই সোলজার, অ্যান্ড সৈনিকত্ব আমার কিন্তু গর্ব। তো ফুয়াদ ভাইয়ের আমি রিকোয়েস্ট করবো, ফুয়াদ ভাই যেসব কথা বলেছেন, স্ল্যাং ইউজ করেছেন, আমি ফুয়াদ ভাইয়ের থেকে এটা এক্সপেক্ট করি না। হি ইজ এ ব্যারিস্টার, ইউকে থেকে পড়ে আসছেন, সভ্যতার চরম জায়গা। যখন জেনারেল ওয়াকারের কথাই বলি, জেনারেল ওয়াকার যদি খারাপ হয়, আমি ফেরদৌস খারাপ হয়ে গুম হয়, জিয়াউল হাসান, অল আর স্টুপিড, বাট আমার প্রতিষ্ঠানটা ইটস নট স্টুপিড। ফুয়াদ ভাইকে ইন্ডিভিজুয়ালি বলছি না, যারা বলেছে ইট খুলে নিয়ে আসবে, ফুয়াদ ভাইয়ের ট্যাক্সের টাকায় তো আমি চলি, ফুয়াদ ভাইয়ের ট্যাক্সের টাকায় তো আমি গুলি করে, আমার
ট্রেনিং হলো রনিকে গুলি করা না, ফুয়াদ ভাইকে গুলি করা না। আমার ট্রেনিং হলো শত্রুকে গুলি করা। শত্রুকে গুলি করার সময় আমার হাত কাঁপবে। কিন্তু যে পদ্ধতি যে মানে এই আপনার শত্রুকে গুলি করবার কথা, সেই ইয়াটা যখন ঘুরিয়ে আমার এটা রনি একটু শেষ করে নেই, ফুয়াদ ভাই নাহলে আমার উপর গোসা করবে ছোট ভাই। আমার সৈনিকদের সাথে কথা বলি তো, দে ওয়ার হার্ড, এবং আমি রিকোয়েস্ট করবো ফুয়াদ ভাইকে আমার সাথে কোথাও যে কোনো ক্যান্টনমেন্টে যেতে, খোলামেলা কথা বলতে। আমার বন্ধুরা এখন সব ইয়াতে আছে, ক্ষমতা আছে, জিওসি আছে, জুনিয়র সিনিয়র। আমি ফুয়াদ ভাইকে খারাপ বলবো, ভাই ভাই ঝগড়া করব, বাট আমি ওনার প্রতিষ্ঠানকে অল ব্যারিস্টার্স আর ব্যাড এটা বলবো না। এটা ফুয়াদ ভাইয়ের কাছে আসা। আর আরেকটা জাস্ট দিয়া, জুলাই কিন্তু উই গট নাথিং। দেখেন গণ বিপ্লব, গণ অভ্যুত্থান হয়ে আমরা নেপালের মতো একটা ইয়ে করেছিলাম। ফুয়াদ ভাই, মঞ্জু ভাই এরা পাওয়ারে ছিল তখন, এবং ফরাদ মজার সাহেব উনি রেসপেক্ট করে ওনাদের, আমার খালু, ওনারা প্রেসক্রাইব করেছিল যে ছায়া সরকার হতে, কিছুই হয়নি। এই হতাশাটা কেন? আমি তো একটা নাগরিক, এটা আমার অধিকার আছে কেন ফুয়াদ ভাই বলুন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি যদি আহমেদ ফেরদৌসের প্রশ্নগুলো নিয়ে ইন্টারেস্ট করতে চান, এরপরে আমি প্রশ্নে যাব। প্রথম কথা হচ্ছে যে 5 তারিখ যখন যে বক্তব্যটাকে রেফার করা হয়েছে, এটা 24-এর 5ই আগস্টের বক্তব্য। আচ্ছা, বিকাল 3টায় আমরা একটা প্রতিবাদ সমাবেশ করছিলাম। তখনও আপনার মনে আছে যে যাত্রাবাড়ি, সাভারে, বাড্ডা, তখনও কিন্তু গণহত্যা চলছে। তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা সেই গণহত্যার সাথে জড়িত, রাজনৈতিক বক্তব্যে আমরা কি বলি যে আপনারা এটা বন্ধ করবেন, বন্ধ না করলে আমরা এটা ঘেরাও করব, এটা উড়ায়া দিব, জনগণের হয়ে এই কথাগুলো বলা। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে নাই করে দেওয়ার কোনো আলোচনা আমরা কখনো করি নাই, বরং ফেরদৌস ভাই সাক্ষী থাকার কথা, সোনার বাংলা যেদিন যখন পিলখানা গণহত্যার শহীদদের নিয়ে কথা বলার মানুষ ছিল না, তখন আমরাই হাসিনার আমলে কথা বলেছি। তখন কোনো অফিসার খুঁজে পাওয়া যাইত না। আপনাকে হেল্প করি, 1 বছরে ওই শহীদ সেনা দিবস আন্দোলন করার কারণে আমাকে গলা চেপে মেরে ফেলতে গেছিল ফুয়াদ ভাই। হিস্ট্রি ইউ আস্ক হাসান, ব্রিগেডিয়ার হাসান নাসির। তো সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গাতে আমাদের আর্ম ফোর্সেস, ইভেন চিটাগং হিল ট্রাক্সকে নিয়ে দেখবেন, আমাদের সুশীলরা কিন্তু আমাদের আর্ম ফোর্সেসকে ডিমিন করার চেষ্টা করে। আমি পাবলিক প্লেসে, পলিটিক্যাল জায়গা থেকে এই লেভেলের লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের আর্ম ফোর্সেসের পক্ষে কোনো পলিটিশিয়ান কখনো কথা বলে নাই, আমি বলেছি। আমি মজলুম অফিসার যারা 16-17 বছরে বিভিন্নভাবে দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে, নামাজ পড়ার কারণে, বউরা হিজাব করে, নেকাব করে, ইসলামিক এনভায়রনমেন্ট থেকে আসছে, অথবা টাকনোর উপরে কাপড় পরে, মানে বিভিন্ন রিজন, প্রেম করে বিয়ে করছে, 25-এর আগে বিয়ে করছে, ওনাদের মানে লট অফ সার্ভিস রুলস আছে। এই যে হাজার হাজার অফিসারকে আপনার ডিসমিস করেছে, এই অফিসারদের জন্য আমি আওয়ামী লীগের আমলে পাবলিকলি কথা বলেছি। আমি সেনাপ্রধান থেকে শুরু করে আমি ডক্টর ইউনূসকে যেই বিষয়গুলোতে 4টা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করার জন্য বলেছিলাম, তার ভিতর একটা কমিশন ছিল যে পিলখানা গণহত্যার কমিশন করতে হবে, উনি করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আর্ম ফোর্সেসের অফিসার যারা মুজলুমের শিকার হয়েছেন, সিপাহী, জওয়ান থেকে শুরু করে, তাদের প্রত্যেকের চাকরি, সার্ভিস রুল, ডিসমিসাল রিভিউ করতে হবে। যারা একান্ত ডিসিপ্লিন হওয়ার মতো তাদেরকে ডিসিপ্লিন করেন, কিন্তু যারা জুলুমের শিকার হয় তাদেরকে ফিরে নেন। সেটা মিলিটারিও করেছে, কমিশনও করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি 5 তারিখের একটা কনটেক্সটের বক্তব্য জাস্টিফাইড, এটার জন্য আমাকে বলা হয়েছে আপনি ক্ষমা চান কিনা, আমি ক্ষমা চাই না, কারণ সেদিন যারা গণহত্যা করছিল তাদের ভিতরে তো কেউ এই আর্ম ফোর্সেস অফিসার ছিল। আপনি যদি এই কথা বলেন, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 5 তারিখে সকাল থেকেই, আর 5 তারিখ না 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ থেকে, কিন্তু 5 তারিখ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা সহযোগিতাপূর্ণ আচরণ করেছে সারা দেশে। র্যাবের মধ্যে তখনও এমন অফিসার ছিল এনটিএমসিএল, সেটার জন্য এনটিএমসিএল না আমি সেদিন না, অফকোর্স এইটা তো যারা যারা এইসব কাজ না সেটাই তো বলা হচ্ছে যে যারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর এই কাজগুলোর সাথে জড়িত তাদের ব্যাপারে এটা করা হচ্ছে, হবে। সারা বাংলাদেশে তো সব থানা উড়ায় দেওয়া হয়নি, কিন্তু যেই থানার পুলিশ সদস্যরা অতি বাড়াবাড়ি করে গণহত্যা করতে গেছে, থানাগুলো জ্বালায় দিছে না। আপনি একটা যুদ্ধের সিচুয়েশনকে, একটা কোর্টকে
পিক করে আওয়ামী বয়ানের মতো করে আপনি একটা পিস টাইম রেগুলার সময় এসে জবাবদিহিতা চাইবেন, ৭১ গণহত্যা করছে, ওই মিলিটারি অফিসার ওই অফিসারকে মারছে, এইটা তো একটা কনটেক্সচুয়াল ডিসকাশন না। বরং দেখতে হবে যে আমরা আর্ম ফোর্সেসকে ওন করি কিনা, আমরা আর্ম ফোর্সেসের রিফর্ম চাই কিনা, আমাদের ডিজিএফআই এনএসআই গত ১৭ বছর যা যা করেছে আমরা কি এটা কন্টিনিউ হোক সেটা চাই, না এটা একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা এজেন্সি হবে সেটা চাই। এই জন্য আমাদের প্রত্যেকটা সমালোচনার জায়গা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, ইনক্লুডিং আর্ম ফোর্সেস এবং এজেন্সি। আমরা চাই প্রত্যেকে লাল সবুজের পতাকার পাশে দাঁড়ায় গুলি করবে, পতাকাকে গুলি করবে না। তো সেই জায়গাতে শব্দকে না ধরে কনটেক্সট বুঝে বক্তব্যটা সমালোচনাটা নেওয়া দরকার। এই জন্য আমরা আশা করব স্পষ্ট, আমরা পরবর্তীতে শুনবো। আমি একটু আমাদের বিষয়ে ফিরতে চাই, আমি আপনাকে আসবো। আমি একটু ফুয়াদ ভাইয়ের একটা মানে জিনিসটা আমি একটু ক্লিয়ার করতে চাই। 3rd অগস্টে ফুয়াদ ভাই এবং বাংলাদেশ জানে সেনাপ্রধান প্রত্যেকটা জিওসির সাথে ভিডিও টেলিকনফারেন্সিং এ মত নেয় যে এটার কি হবে এখন। মেজরিটি সেট যে আমরা জনগণের বিপক্ষে গুলি করতে রাজি না। ওই দিনই ফ্যাসিস্ট বোতলবন্দি হয়ে যায়। 5th অগস্টে আমি জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ঢাকা শহরের পেরিমিটারগুলি ছিল বিজিবি দ্বারা, জেনারেল বিজিবির ডিজি আমার সাথে একসাথে চাকরি করেছে, বিজিবি দ্বারা এনসার্কেল ছিল, আর্মি ছিল, ডিপ্লয়েড ছিল, হাসিনার এখানে 46 ব্রিগেডের এবং হেভিলি ডিপ্লয়েড ছিল রনি। বিজিবি কিন্তু ওদেরকে পাস দিয়ে দেয়, আর্মি ছেড়ে দেয়। ওই দিন যদি সবার অবগতির জন্য জানাচ্ছি, জেনারেল ওয়াকারের জায়গায় আগের সেনাপ্রধান জেনারেল শফি থাকতেন, বিলিভ ইন মি 5000 গুলি আরো বেশি গণহত্যা হতো। আর আরেকটা জিনিস দেখেন, এই 17 বছর এক হাসিনা ছাড়া বাংলাদেশের কেউ ছিল না। She was everything. She was home minister. She was every minister. Nobody had the guts. পদ ভাই খুব ভালো একটা পয়েন্ট এনেছে, ডিজিএফআই এর এনএসআই সংস্কারটা। I fully agree with him, but with a condition. দেখেন আমরা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যে র আছে বা সিআইএ আছে বা MI6 আছে পদ ভাই যেখানে আছে, বা ইসরায়েলি ইন্টেলিজেন্স, এগুলি পরিচালিত হয় থিঙ্ক ট্যাঙ্ক দ্বারা, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং। আর আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ফুয়াদ ভাইয়ের ফোন ট্যাপ করা, রনির ফোন ট্যাপ করা, ফেরদৌসের ফোন ট্যাপ করা, এবং আগের সরকার এটা এখন চেঞ্জ করা সময় আসছে, এটা 90 থেকে চলে আসছে। আচ্ছা, আমি একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে ফিরতে চাই। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে বিএনপি যে সংস্কার করছে বা একটি বিচার কার্যক্রম, আলোচিত বিচার রায় হলো, সব মিলে আপনি কেমন দেখছেন এই শুরুটা? দেখেন, সংস্কারের 133টা বিলের কথা ফেরদৌস ভাই মাত্র রেফার করলেন। এইটা সব মিলায় তো জুলাই সনদ, জাতীয় সনদ, এবং যেটার উপরে গণভোট হয়ে গেছে, রেফারেন্ডামের মধ্য দিয়ে যে ম্যান্ডেট দিয়েছে, রিজাউন্ডিং ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা আমরা আশা করেছিলাম বন্ধুপ্রতিম রাজনৈতিক দল হিসাবে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে বিএনপি উইদাউট এনি ইফস এন্ড বাটস এটা পুরোটা বাস্তবায়ন করবে। কিন্তু ইফস এন্ড বাটস তো তারা ইসের আগেই দিয়েছে। ওগুলোতে ইফস এন্ড বাটস নাই। রেফারেন্ডাম তাদের সব ইফস এন্ড বাটসকে নাই করে দিয়েছে। দুইটা আলাদা আলাদা ভোট হয়েছে, এবং দেখেন ভোটের সংখ্যাটা দেখেন, গণভোটের হ্যাঁ ভোট দিয়েছে 4,80,00,000 প্লাস মানুষ। এর ভিতরে ধরেন জামাত জোট ভোট পাইছে 2,80,83,00,000। তো আমরা ধরে নিচ্ছি মানে আর্গুমেন্টের স্বার্থে এই ভোটটা পুরোটা হাতে পড়েছে। তাহলে এরপরেও তো 2 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে, তারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা ধানের শীষে ভোট দিয়েছে। তাহলে ধানের শীষের 3,76,00,000 ভোটের 2 কোটি তো হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে বিএনপিরও তো ধানের শীষের অধিকাংশ লোক রিজাউন্ডিং ম্যান্ডেট দিয়েছে এই গণভোটের প্রশ্নের উপরে। তাহলে আপনি কিসের ভিত্তিতে এইটাকে আউটরাইটলি এখানে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন? এটা তো করার কথা ছিল না। এবং এমন এমন জায়গায় হাত দিয়েছেন, মানে সংখ্যায় মনে হচ্ছে যে হ্যাঁ আপনি 110টা তো সব পাশ করে ফেলছেন, মানে এটা সংখ্যার বিষয় না। মানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের যে 15-20টা জায়গা, সেই 15-20টা জায়গায় হাত দিয়েছেন। এবং এই 15-20টা জায়গাতে সবচেয়ে বেশি ভিকটিম কে হয়েছে গত 17 বছর? বিএনপি সবচেয়ে বেশি। বিএনপির নেতা কর্মীরা, তৃণমূল
যারা ধান খেতে, পাট খেতে, নদীর পাড়ে অন্য জায়গায় ঘুমিয়েছে। মির্জা ফখরুল সাহেব কান্নাকাটি করছে না যে আমার ছাত্র দলের ছেলেরা ঢাকায় রিক্সা চালায়, বাইক চালায়, বাড়িতে যেতে পারে না, বলছে না এগুলা? তাহলে 1,32,000 মামলায় 60 লক্ষ আসামি, 1 কোটি বিএনপির নেতাকর্মী পলাতক, হাজার হাজার বিএনপির নেতাকর্মী গুম খুন হয়েছে। এই মানুষগুলোকে সামনে রেখেই তো আমরা এই সংস্কারটা করেছি, যেন বাংলাদেশে রাজনীতিক নেতাকর্মী ভিন্ন মতের জন্য কেউ কাউকে তুলে না নিয়ে যায়। সিম্পল জিনিস। সেখানে আপনি কেন হাত দিচ্ছেন? সেখানে যদি কিন্তু কেন তৈরি করছেন? টেলিকমিউনিকেশন আইন, NTMCL যেটা আছে আর কি, আপনার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, সেই জায়গা থেকে তাদেরকে একটা সেফগার্ড করা হয়েছে যে আপনি কোন কোন জায়গায় ন্যাশনাল সিকিউরিটিকে সামনে রেখে মনিটর করতে পারবেন না। সেই সেকশনটা পর্যন্ত উজ্জ্ব করে নিয়ে গেছেন। মানবাধিকার কমিশন, মানে গত 17 বছরের সবচেয়ে সাবস্ট্যান্টিভ প্রবলেমটা কোথায়? মানবাধিকার। যে আমরা সিম্পলি মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকারটা চেয়েছি, সেই জায়গাটাতে আপনি এই বিলটা উত্থাপন করছেন না কেন? 2-3টা মৌলিক কারণ দেখেন। আমরা চেয়েছি কমিশনের মিটিংয়ে যে মানবাধিকার কমিশন বিলটা স্ট্রং হইতে হবে, একটা সার্চ কমিটি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে এবং তাদেরকে আপনি স্বাধীনভাবে কাজ করতে দেবেন, যখন তখন বাদ দিতে পারবেন না। বাদ দিতে করলে কি করতে হবে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মডেলে বিচারপতিকে যেভাবে অপসারণ করা হয় সেইভাবে অপসারণ করবেন। মানবাধিকার কমিশন চাইলে সুমোটোভাবে যে কোনো লঙ্ঘনের তদন্ত করতে পারবে, মামলা করতে পারবে। এগুলোকে আপনি এখন সব আমলাদের হাতে তুলে দিচ্ছেন যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রধানমন্ত্রী অমুক তমুকের অনুমতি লাগবে। হাসিনা যখন গুম করছে, গুম করার সময় DGFI কে অনুমতি নিছিল যে হোম মিনিস্ট্রি একটা লিখিত জিনিস দেন, না তার জেনারেল তারেক সিদ্দিকী বলে দিছে, করে ফেলছে? তাহলে এই যে সেফগার্ডগুলো করলাম, কাদের জন্য করছি আমরা এটা? আমাদের তো হাজার হাজার নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়নি। তাহলে যাদেরকে সামনে রেখে এই ন্যায্যতার জন্য আমরা চেষ্টা করলাম, সেই জায়গাটা আপনারা নাই করে দিলেন। কিসের ভিত্তিতে? ব্যাংক রেগুলেশন। আপনার মনে থাকার কথা, যাচ্ছে তাই এক পরিবার থেকে 4 জন ডাইরেক্টর হতে হবে, 6 বছর 12 বছর লাইফ টাইম থাকতে পারবে, একাধিক 4টা-5টা ব্যাংকের ডাইরেক্টর হতে পারবে। এগুলো সেফগার্ড করা হয়েছে। এক ফ্যামিলি থেকে একজন 3 বছরের বেশি থাকতে পারবে না। সেফগার্ড না করার রেজাল্ট কি হয়েছে দেখেন। এই যে বিএনপির নেপো কিডস যারা আছে, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা দখল করে নিল। কিসের ভিত্তিতে? দখল করা কেন বলছেন? এইখান তো কাউকে না কাউকে দিতেই হবে। কিভাবে দিতে হবে? সেখানে যদি নির্বাচিত সভাপতি ছিল, তো নির্বাচিত সভাপতি সরালেন কেন? নির্বাচিত সভাপতি তো নতুন সরকার আসবার পরে না, এটা তো অ্যাপয়েন্টেড না। এটা আপনি চুক্তি বাতিল করার বিষয় না তো, যে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলাম, বাসসের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলাম, ওরে বাতিল করে ওরে দিলাম। ওটা এরকম নির্বাচিত সভাপতি তো। বুলবুল আর তামিম একসাথে যায় না। আর বুলবুল ভাই বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার, হন না ভাই। মানে আপনার ক্যান্ডিডেট তামিম ইকবাল, আপনি 3 বছর তো মেয়াদ, 3 বছর পরে আপনি বুলবুল ভাইরে বললেই তো হইতেছে ভাই আমরা তামিমের বানাবো। বুলবুল ভাই একটা সম্মানিত মানুষ, আমরা সবাই জানি, ভেরি ডিসেন্ট লোক, বেতন নেন না বিসিবি থেকে, জানেন? এই লোকটা নিজের খরচে চলে, বেতন নেন না। অনেক উচ্চ বেতনের একটি চাকরি করতেন, সেগুলো ছেড়ে চলে আসছে দেশের জন্য। তাহলে আপনি এরকম একটা সম্মানিত মানুষকে দিয়ে কাকে দিলেন? নেপো কিডসকে দিলেন, বাংলাদেশের নেতাদের ছেলে মেয়েদেরকে। তাহলে জুলাইয়ের স্লোগান কি ছিল? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। দেশটা যে বাপের সেটা আবার ফিরাই দিলেন, বাপের দোয়া ক্রিকেট বোর্ড করলেন। তাহলে এই যেগুলো তো সংস্কারের পক্ষে যায় না। আমরা তো এইটার জন্য 1.5 বছর এত আলোচনা পর্যালোচনা করি নাই। এইটার জন্য তো বিএনপি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে নাই। এইটার জন্য তো আপনি আপত্তি থাকলে আপনি গণভোট অধ্যাদেশ যখন করেছে নভেম্বরে, তখন আপনি রিট করলেন না কেন? চ্যালেঞ্জ করে যে আমি এটার সাথে একমত না। আপনি ইলেকশন ম্যানিফেস্টোও বলতে পারতেন যে আমি ক্ষমতায় আসলে আমাকে যদি 2/3 দেয়, আমি গণভোটের রায় বাস্তবায়ন করব না। আপনি ম্যান্ডেট নিয়ে নেন। আপনি যেটা বাস্তবায়ন, আপনি তো এখন তাই করছেন যে গণভোটের একটা ম্যান্ডেটকে আপনি ফেলে দিচ্ছেন, যেটার জন্য আপনি আবার ম্যান্ডেট নেন নাই। আপনি ম্যান্ডেটটা নিলেন কোথায়? গণভোট তো পাশ হয়েছে, গণভোটের রায়, এই রায়টাকে যে আপনি বাস্তবায়ন করছেন না, এটার ম্যান্ডেট কোথায়? এটার ম্যান্ডেট তো আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে বলেন নাই। গণভোটের যে জুলাই সনদ, জুলাই আইন, সেটা তো বাস্তবায়ন করছে না, করছে কোথায়? কিন্তু গণভোট অধ্যাদেশটাকে যেটা করছে না তো। এই যে প্রায় 20টা বিল পার্লামেন্টে তুললো না, এই না তোলাই তো বাতিল করে দিল তো আপনি। আপনি তো আজকে মাস শেষ, তো মাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি তো গণভোটের রায় ম্যান্ডেট তো বাস্তবায়ন করলেন না। এটা তো ট্রিজন, রাষ্ট্রদ্রোহিতার মতো, যে আপনি পুরো দেশ আপনাকে একটা কাজ করতে বলছে, যেটার জন্য আপনি ভোটও চাইছেন ইনডাইরেক্টলি, একবার মাত্র বলছেন, অ্যাক্টিভলি ফিল্ডে ক্যাম্পেইন করছেন না ভোটের জন্য। তাহলে সেটা আপনি কেন করলেন না? আমরা সব তো বিএনপিকে সেফগার্ড করার জন্য করেছি। আচ্ছা জি, আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু মেজর আহমেদ ফেরদৌসীর কাছে যেতে চাই। অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে বিশেষ করে
এই যে বিএনপির যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড করা বা সব জায়গায় দলীয়করণ করা, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আমি সঙ্গে একটু যুক্ত করি যে যেভাবে সাবেক সভাপতি, সাবেকই বলি, যে বুলবুল সাহেবকে অপসারণ করা হলো, উনি বোধহয় ওই দিন বিকেলও একটি পরিদর্শনে গিয়েছিলেন। যে কোনো যে সিস্টেমেটিক্যাল ওয়েতে হলে হয়তো এত কোশ্চেন সামনে আসতো না। আমি মানে ক্রিকেট বোর্ডের বুলবুল ভাই ইজ এ ভেরি ডিসেন্ট গাই। উনি চায়নার মতো একটা দেশের ক্রিকেট কোচ ছিলেন এবং একটা জাতিকে উঠে আনছেন। বুলবুল ভাইয়ের রেসপেক্ট, আপনি স্পোর্টস অ্যারেনায় যান, ওনাকে প্রচণ্ড রেসপেক্ট করে। আমি চাটগেয়া, তামিম আমার দেশি, বাট তামিম হ্যাজ ডিসিপ্লিন প্রবলেম। প্র্যাকটিসে লেট আসে, এই ঝগড়া করে সাকিবের সাথে, ওর সাথে ঝগড়া করে। তামিম ইজ এ গুড ক্রিকেটার, আই এম প্রাউড অফ তামিম, বাট বুলবুল ভাইয়ের সাথে তামিম যায় না। অ্যাপেল টু অ্যাপেল যদি যাইতেন, আর এইটা সম্মানজনকভাবে একটা বললেই হতো। ফুয়াদ ভাই যেটা বললো, বুলবুল ভাই ক্ষমতা ধরে রাখার লোক না, উনি দেশকে দিতে আসছে। সেই জায়গাটায় বিএনপির এই জিনিসটা আমি আসলে মানতে পারি নাই। ইটস এ মিস্টেক, এবং আমি রিকোয়েস্ট করবো এরকম মিস্টেক ভবিষ্যতে বিএনপি যাতে না করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমলাদের নিয়ে কিন্তু এই হাসিনাও কিছু করতে পারে নাই, ইউনূস স্যারও কিছু করতে পারে নাই। বিএনপি মাত্র ক্ষমতায় আসলো, 2 মাস বয়স। আমি বিএনপিকে কাঠগড়া এখন নিতে চাচ্ছি না। আই ওয়ান্ট টু গিভ দেম টাইম, লাইক 2-2.5 বছরে। বাট দ্য ওয়ে ইটস গোয়িং, রনি, আমার মনে হয় না আমলাদের হাত থেকে ক্ষমতা নেওয়া যাবে। কিন্তু কিছু সিমটম দেখা যায় ঝড় আসার আগে। আমলারা যদি দেশ চালায়, এখন একটা জিনিস আছে, আগে পোস্ট 80s দিকে যারা ইম্পেরিয়ালিজম, মানে আমেরিকান বা সুপার পাওয়াররা, এরা প্রমোট করতে আর্মিকে, কু করো। বাট এখন দেখছে আর্মিকে প্রমোট করা ইটস ডিফিকাল্ট, অনেক খরচের ব্যাপার। একটা আমলারে, ফুয়াদ ভাই একটা আমলা আমি নিয়ে গেলাম, ভালো ট্রিপ দিয়ে আসলাম, খামটাম বড় দিয়ে দিলাম, প্লেজার ট্রিপ দিয়ে আসলাম, উনি রাষ্ট্রের পক্ষের একটা বাস মারা আইন করে দিল। মাঝে মধ্যে আমরা দেখি ইংলিশ শিখতে যায়, ফ্যানের সুইচ অফ করা অন করা শিখতে যায়, এর মধ্যে হয় একটু ইংলিশ শিখতে, যদি ইংলিশ শিখতে আমি জানি না এটা কি, বাট আমাদেরকে যদি একজন বিসিএস ক্যাডারের লোককে ইংরেজি শিখতে বিদেশে যেতে হয়, হ্যাঁ ডিএস লেভেলে, আমি যদি মানে সজ্ঞানে থাকতাম, আমি কচু পাতাতে আত্মহত্যা করতাম। মানে আমি লজ্জা লাগছে। 2 নম্বর, যারা ইংরেজি জানে না, হ্যাঁ যারা ইংরেজি জানে না, আর ওরা পলিসিতে যদি ইন্টারভিন করে, আমলাদের এই ইন্টারভেনশনটা বন্ধ করতে হবে। কোনো আমলার বিচার হয় নাই। আমার জেনারেল এরশাদ, উনি আমার সিনিয়র বলে স্যার বলতেছি, বাট হি ইজ আ ফ্যাসিস্ট, হি ওয়েন্ট টু জেল। মেনি জেনারেল, জিয়াউল হাসান খুনি, মানে খুনি জিয়াউল হাসান, আমার মা যখন ক্যান্সারে আমাকে একটু থ্রেট করছিল, বাট আই হ্যাভ রেসপেক্ট ফর হিম। কি জন্য? ইউনিফর্মটা পরছে। ওকে আমি বলছি আল্লাহ তোকে হেদায়েত করো। আমার মার কিন্তু ক্যান্সারে মারা যাচ্ছে, জানে 3 মাস, ও জানে। আমাকে ফোন করে বলে, স্যার ফেসবুকে লাইভ করতেন, ওইটাই তো ভালো, লেখালেখি করি কি হবে। আজমি স্যারকে দেখেন নাই? আজমি স্যারের কেউ বাঁচাইতে আসছে? আপনি মোহাম্মদপুরের পোলা, আপনি এই সেনাপ্রধান বাঁচাবে, আপনার পছন্দ করে এগুলি কি? আমি বললাম ভাই, আমার মা সব জানে, আমার ভাই আমেরিকায় আছে, আমার খালা ফরিদ একটা, এই সব জানে। আমি কি এমন চ্যাম্পিয়ন হয়ে গেলাম রমিল, লেখালেখি করি? হ্যাঁ, আমার যেটা ইচ্ছা আমি লিখি, প্রতিবাদ করি বা কথা বলি, আমার কথা বলে। আমার আম্মাকে নিয়ে আর কেউ ছিল না। সো ওরকম জিয়াউল হাসান যারা আছে, আমি এই জায়গায় তাদেরকে ক্রুসিফাইড করা উচিত আইনের ভাবে। এই যে আইন সংশোধনটা, এই যে অন্যায়গুলো হয়েছে, বা এই গুম প্রতিরোধ সংস্কার আইনটাও কিন্তু কার্যকারিতা হারাচ্ছে, তাহলে এই শঙ্কাটা সামনেও থেকে যায় কিনা? অফকোর্স থেকে যায়। মানে গুম একটা জিনিস, আমি নিউট্রাল একটা কথা বলি, অ্যাবসলিউট মেজরিটি ইজ অ্যাবসলিউট ডিস্ট্রাকশন। উই হ্যাভ সিন what absolute majority can do. আমাদের 1/11 পরের যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে রাতের ভোট, দিনের ভোট, চন্দ্রের ভোট, গন্ধরের ভোট হয়েছে, অ্যাবসলিউট মেজরিটি দিয়ে আইন কানুন বদলায় যা ইচ্ছা তাই করে দেশটা শেষ। এখন বিএনপি আসছে এতদিন, ফদ ভাই ঠিকই বলছে, বিএনপির লোকজন আমি চিনি, এদের শুধু কোটে কোটে কাটছে, রিক্সা চালাইছে। ওই বিএনপি তো জুলাইকে ডিজোন করে না, আর যদি ডিজোন করে আমি কষ্ট পাবো বিএনপির প্রতি। কারণ আমাদের স্কুলের বড় ভাই
প্রধানমন্ত্রী, ঠিক আছে, আমি জেনারেল জিয়ার ছেলে, আই হ্যাভ রেসপেক্ট ফর জেনারেল জিয়া, আমি কোনো পলিটিক্স করি না, ওনাকে দেখে অনেকে আর্মিতে আসছে, হি ইজ এ সেক্টর কমান্ডার, হি ইজ এ ফ্রিডম ফাইটার। আপনারা ওনাকে ডিসরেসপেক্ট করছেন, 400 টাকার মেজর বলছেন বাংলাদেশ, ইউ শুড হ্যাভ শেভ। আপনারা 71-কে যে ডিসরেসপেক্ট করবে, হি ইজ মাই এনিমি। 24-কে যে ডিসরেসপেক্ট করবে, হি ইজ মাই এনিমি রনি। আই অ্যাম ট্রেইনড, আই এম নট ট্রেইন টু কিল ইউ। আমাকে যখন ফুয়াদ ভাইকে গুলি করতে বলা হয়, গুমখুন আমার হাত কাঁপে, কিন্তু আমার যদি একটা শত্রুর, ইন্ডিয়ান জনগণ না, মায়ানমারের জনগণ না, শত্রুকে আমার হাত কাঁপবে না, হাসতে হাসতে গুলি করে মারবো আমরা। উই আর ট্রেন লাইক দিস। আপনারা দুইজন কেউ সামনে গুলি আসলে দৌড়ায় যাবেন না, কিন্তু আমার সৈনিকরা দৌড়ায় যায় কেন? মোটিভেশন। ওদেরকে বলা হয় তোরা এখানে আছিস বলে তোর মা, তোর কন্যা, তোর স্ত্রী ধর্ষিত হবে না। তোর লাস্ট বুলেটটা যাওয়ার পরে তোর স্ত্রীকে ধর্ষণ করবে, তোর মেয়েকে ধর্ষণ করবে, যেমন পাকিস্তান আর্মি করছিল। সো এই মোটিভেশনে কিন্তু ওরা যায়, এবং যায় যে প্রতিষ্ঠান সেনাবাহিনী, একটা সেনাবাহিনী কে নট বি পলিটিসাইজড। আল্লাহর দোহাই লাগে, আমি ফুয়াদ ভাইকে, উনি কথা বলে তো, ফুয়াদ ভাইকে আজকে রিকোয়েস্ট করব, র্যাবে সশস্ত্র বাহিনীর অফিসার যাওয়া বন্ধ করার জন্য ওনারা যদি আন্দোলন না করে, আমি ফুয়াদ ভাইয়ের কাছে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। বিলুপ্তি পরে আসুক ফুয়াদ ভাই, কারণ আপনি হোম মিনিস্ট্রির মাধ্যমে আমাকে, আমি র্যাবের সিও লেফটেন্যান্ট কর্নেল, আমাকে আদেশ দিচ্ছে হোম মিনিস্ট্রি বা ফ্যাসিস্ট হাসিনা, মেরে ফেলবো ফুয়াদ ভাইকে। এটা কোন জাতি? আপনার সভ্য একটা জাতি যাচ্ছেন। এই অফিসারটা, কমান্ডিং অফিসার, ওখান থেকে এসে যখন আর্মিতে ট্রুপস কমান্ড করে, এই ট্রুপস কি ওর মোরাল কারেজ থাকবে যে আমি ওকে মেরে আসছি, আমার গায়ে খুনের দাগ আছে? আপনার ধর্মই তো বলে যে আমি যদি ফুয়াদ ভাইকে খুন করি, উনি মাফ না করলে আল্লাহ বলে বেহেশতের টিকিট দিবে না। কোন জাতি এটা? কোন জাতি আমরা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে ফিরতে চাই। গতকালকে শহীদ আবু সাইদ হত্যার যে রায় হয়েছে, এ বিষয়ে কথা বলতে গিয়ে আপনি একটি জায়গায় বলেছেন যে আওয়ামী লীগের লোয়ার শ্রেণীর নেতাকর্মীদের আসামি করে হয়রানি করা হচ্ছে। আপনার কাছে কি নির্দিষ্ট কোনো তথ্য আছে? জুলাই মামলাগুলোতে, আচ্ছা, শুধু আবু সাইদের মামলা না, আবু সাইদের মামলাতেও আছে এরকম আসামি, আমরা শুনেছি রংপুরে, এবং টিচার ইভেন ধরেন রংপুর যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি টিচারদেরকে ওখানে আসামি করা হয়েছে। টিচার কি করতে পারবে? মানে খুনের সাথে একটা টিচার কিভাবে জড়িত হবে আর কি? ধরেন সে আওয়ামী লীগের খুবই একটা বাজে মেজবা কামাল টাইপের একটা টিচার, একটা ফাউল টাইপের টিচার, সমর্থন কি করতে পারবে? মানে একটা টিচার, ধরুন স্পিকার ছিল যে এই যে ভুয়া স্পিকার আমাদের শিরিন শারমিন, তাকে জুলাইয়ের মামলায় দিচ্ছে। এই মহিলা নিজে নড়তে চড়তে পারে না, সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বেহুশ হয়ে গেছে। এই লোকরে আপনি কিভাবে খুনের মামলার আসামি দিলেন? মানে একটা মানুষ, আপনি তাকে আসামি দিবেন যে সে ভোট ছাড়া গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থার মধ্যে অনাস্থা তৈরি করেছে, ট্যাক্স পেয়ারদের টাকায় পার্লামেন্টে বসেছে, যেটা তার লেজিটিমেসি ছিল না। আপনি রেলেভেন্ট মামলা দিবেন তো। মামলা দিলেন এই বেচারা নাকি যাত্রাবাড়ি না মিরপুরে কোথায় গাড়ি খুন করছে, মানে এটা করে যেটা হচ্ছে জুলাইকে ছোট করা হচ্ছে। যারা জেনুইন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই পরিবারের বিচার পাওয়ার দাবিটাকে আপনি ছোট করছেন, এবং পুরাতন আমলের মানে হেনস্থা করা। আমি পার্সোনালি আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও জানি আওয়ামী লীগের সমর্থক টাইপের, ভোটার টাইপের লোক, এলাকায় বড় ব্যবসায়ী অথবা প্রচুর জমি জমা আছে ঢাকাতে, এই বিএনপির লোকজন মিলে টিলে, পুলিশ মিলে টিলে মামলা জড়াই দিচ্ছে, মামলা বাণিজ্য। তার ওখানে আপনার ধরেন 21 কাঠা জমি আছে, 1 বিঘার উপরে জমি আছে, ছেলেমেয়েরা বিদেশ থাকে, বুড়াবুড়ি হয়ে গেছে, এখন এখান থেকে ভাগ বাটোয়ারা চায় যে আপনি 3 কাঠা আমাদের লিখে দেন, আমরা থানা পুলিশ দেখতেছি। মানে এই রকম হেনস্থা চলছে। আমার প্রচুর পরিচিত মহলে এই কাজগুলো করছে, বিএনপির নেতারা করতেছে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে। শুধু কি বিএনপিরা করছে? মানে এই কাজগুলো এটা হচ্ছে পুলিশ, লোকাল পুলিশ জড়িত আছে, লোকাল পুলিশের যে সোর্স আছে, চামচা আছে এলাকাগুলোতে, এই ছাসরা চামচাদেরকে দিয়ে এই কাজগুলো করায়, দলীয় লোকজনও আছে। এটা কেয়ারটেকারের সময় থেকে আমরা দেখেছি। আওয়ামী লীগের 2 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপকে জুলাইয়ের মামলায় দিচ্ছে। মানে ধরেন ইউনিয়ন পরিষদে কম্পিটিশন ছিল, উপজেলার কমিটিতে কম্পিটিশন ছিল, সাইজ করে দেওয়া এই উসিলায়। মানে এটা একটা পিওর একটা নষ্ট সমাজের যে রিফ্লেকশন, এবং প্রশাসন এই বিষয়গুলো খুব সিরিয়াসলি ডিল করতে পারছে। তবে আমি একটু, মানে আপনি তো সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন বা অনেক কাজও করেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনি কাজ করেছেন আমি জানি। এই যে পুলিশ সংস্কারটা কিন্তু অনেক আলোচিত একটা ব্যাপার ছিল, সেটা কি হলো? যদি এখনো সেই মামলা বাণিজ্য চলতে থাকে, এখনো যদি সেই
হয়রানি চলতে থাকে। বা আমি একটি কেস উল্লেখ করতে চাই, চট্টগ্রামের সীতাকুণ্ডে পরশুদিন এক আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে। যদি তিনি অপরাধী হয়ে থাকেন তাকে আইনি প্রক্রিয়া করা হোক। এই যে মানে পেছনের দিকে মির্জা ফখরুল সাহেব যা বলে কান্না করেছেন তার নেতাকর্মীদের জন্য, এখন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিষয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ম্যাস পিপুলের এই হয়রানিটাকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটা অন্যায় কাজ। একটা বিষয় হচ্ছে যে ফৌজদারি অপরাধ করে নাই এমন কাউকে আপনি মানে গায়ে হাত তুলবেন, এটা সিম্পলি আইনের মধ্যে পড়ে না। একটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইম, যে আপনি 17 বছর ধরে দেশের গণতন্ত্র হত্যা করেছেন, নির্বাচন ব্যবস্থা হত্যা করেছেন, সংসদ দখল করেছেন, বিরোধী দলকে আপনি দমন পীড়ন করেছেন, সেটা তো আইনি প্রসেস আছে। এই জন্য আমি যেটা বলেছিলাম, একটা কমিশন করে যারা পদস্থ আওয়ামী লীগের নেতাকর্মী আছে, একদম গ্রাম কমিটি থেকে শুরু করে একদম হাসিনা পর্যন্ত, যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত, এই মানুষগুলোকে আপনি কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনেন। কারণ তারাই রাষ্ট্র ব্যবস্থাকে কাঠামোগতভাবে ধ্বংস করেছে। কিন্তু কোটি কোটি আওয়ামী লীগের যারা ভোটার, যে হয়তো সিম্পলি ধরেন দু একবার মিছিলে গেছে, অমুক ভাইয়ের সাথে বিরিয়ানি খাইতে গেছে, নৌকায় ভোট দিছে, কোনো ফৌজদারি অপরাধ নাই, অথবা মহল্লাতে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশের সাথে সে জড়িত না, তাকে আপনি কেন হয়রানি করছেন? এই কথাগুলো আমি গত সরকারের আমল থেকে বলছি। আপনাদের মনে থাকার কথা, সালমান এফ রহমানকে যখন গ্রেফতার করা হয়েছে আমি বারবার বলেছি যে সালমান এফ রহমান আর বেক্সিমকো কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখবেন। নাসা গ্রুপের মজুমদার আর নাসা গ্রুপ এক জিনিস না। অতএব ব্যক্তির ফৌজদারি অপরাধ যেন তার প্রতিষ্ঠানকে ছাপিয়ে না যায়। কারণ বেক্সিমকো বাংলাদেশের প্রথম কর্পোরেশন যেটা সারা দুনিয়াতে পরিচিত। বেক্সিমকোর ওষুধ ইন্টারন্যাশনালি রেকগনাইজড মেডিসিন। অতএব ভালো, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করে এবং তাদের পক্ষে আমি পাবলিকলি কথা বলেছি এবং সরকারকে বলেছি তারা বেতন দেওয়ার জন্য ব্যবস্থা করে, এবং সরকার দিয়েছে। তখন যারা উপদেষ্টারা ছিল, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সাখাওয়াত ভাই পার্টিকুলারলি, সবাই মিলে লোন ইস্যু করে প্রত্যেককে বেতন দিয়ে বিদায় করা হয়েছে। এবং আমরা এটা পাবলিকলি সবসময় বলেছি, এটার জন্য কথা বলেছি। তো আমাদের পজিশন বরাবরই খুবই ক্লিয়ার যে এসালম আর বেক্সিমকো কিন্তু এক জিনিস না। এসালমের কিন্তু কোনো ব্যবসা নাই, ও হচ্ছে একটা সিম্পলি মার্সেনারি। ও আমার আপনার টাকা নিচ্ছে, ডলারে কনভার্ট করে বিদেশে পাচার করে। ওর কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে 2 আনার কন্ট্রিবিউশন নাই। অথচ আপনার সালমান এফ রহমানের কিন্তু বাংলাদেশের অর্থনীতি কন্ট্রিবিউশন আছে, সামিট আছে, হিউজ সামিট আছে। তো এই যে যাদের অর্থনীতি, মেঘনা, ফ্রেশ, আওয়ামী লীগের দালালি করছে, সিটি, টিকে, সবাই দালালি করছে, কিন্তু প্রত্যেকের বাংলাদেশের অর্থনীতিতে অবদান আছে। তো অর্থনীতির অবদান, ব্যক্তিগত ক্রাইম অথবা ফাইন্যান্সিয়াল ফ্রড, এই প্রত্যেকটা জিনিসকে ডাইসেক্ট করে আলাদা আলাদা জায়গায় নিতে হবে, তা না হলে অর্থনীতি ভেঙে পড়বে। অতএব সেই জায়গাতে সাধারণ শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করেছে, এবং এটা করতে করতে এখন যেটা বিএনপি করছে প্রত্যেক এলাকাতে, গ্রামাগঞ্জে দেখলাম, ধরেন ফেরদৌস ভাই মেম্বার ইলেকশন করবে, সে বিএনপি করে, আপনি বিএনপি করেন, এখন নিজেরা মামলা মোকদ্দমায় চলে যাচ্ছে এবং একজন আরেকজনকে আওয়ামী লীগ বানাচ্ছে। আপনার আত্মীয় দুলা ভাই আওয়ামী লীগ করতো, অথবা ও আওয়ামী লীগের দোষর, মামলা দিয়ে দিচ্ছে আর কি। তাহলে এই যে মামলা বাণিজ্যের যে রাজনীতি গত এত বছর ধরে চলে আসছে, এটার জন্য আমি একটা কমিশন করতে বলেছিলাম, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, যে ইউকে সহ বিভিন্ন দেশে আছে পৃথিবীতে, যে এই মিথ্যা মামলাগুলো কে ডিল করবে। একটা কমিশন একটা অবজেক্টিভ জায়গা থেকে ডিল করতে হবে। না, এটা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন। একটা ফৌজদারি মামলা হয়ে গেছে, বিচারও পর্যন্ত হয়ে গেছে, মিথ্যা অভিযোগ দিয়ে কনভিকশন হয়ে গেছে, এখন আমি যাব কোথায়? অথচ আমি এটার সাথে জড়িত, এই পলিটিক্যাল কেসগুলো যেটা আছে, এটা আইরিশ রিপাবলিক আর্মির যখন ক্যাম্পেইন চলছিল ইউকেতে, তখন এরকম প্রচুর মামলা হয়েছে, যারা আসলে ওই ফ্যামিলিগুলোর সদস্য, কিন্তু আসলে তারা ওই আর্মির অংশ ছিল না, তারাও 20-30 বছরের জেলের ভিতরে চলে গেছে। তখন আপনার ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে রেগুলেট করবার জন্য কমিশন করে এই মামলাগুলো আবার ওপেন করেছে, এবং এমন হয়েছে অ্যাপেলেট ডিভিশনে মামলা প্রসিডিউরালি শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব? আমার কাছে এখন ফ্রেশ এভিডেন্স আছে, একটা ছবি বের হয়েছে, ডিএনএ স্যাম্পলিং বের হয়ে গেছে। তখন তারা ওই কমিশনের মধ্য দিয়ে এগুলোকে রিজলভ করেছে। তো আমাদের প্রসেস যাইতে হবে। পুলিশের ব্যাপারে দেখেন, পুলিশ ইন্ডিপেন্ডেন্ট কমিশন আলটিমেটলি যেটা আমরা করতে চেয়েছিলাম যেই লেভেলে, সেটা হয় নাই, বাট কাছাকাছি লেভেলের একটা কমিশন হচ্ছে। আমি শিওর না বিএনপি সরকার যে বিলগুলো উঠাচ্ছে তার ভিতরে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনটা আছে কিনা। আছে, আচ্ছা, এবং এটার মধ্যে সংশোধন করা হচ্ছে কিনা আমরা জানি না। কারণ দেখলাম যে আজকেও আপনার জুলাই জাদুঘরের একটা লাস্ট মোমেন্টে কি সংশোধন হয়েছে, মানে কি বিষয় নিয়ে কোথায় হাত দিছে বিএনপি। মানে একটা গণহত্যার
মানে এভিডেন্স রাখা, মানে জুলাইতে কি হয়ে গেছে উত্তর প্রজন্ম যেন দেখতে পায় এসে, হ্যাঁ। সেখানে পর্যন্ত হাত দিয়েছে। না, এই হাত দিতে ক্ষতি কি হয়েছে? ক্ষতি আছে তো। হ্যাঁ, আপনার ওখানে অধ্যাদেশে বলা আছে যে এই জাদুঘরের দায়িত্ব দেওয়া হবে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এখন মন্ত্রীকে। তো মানে এটা ক্ষতিটা কি হবে? ক্ষতিটা না, না, বিশেষজ্ঞ না তো। মানে মন্ত্রী এটা কি জানে? আরে ভাই, মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী এটা সভাপতি এখন। মোস্তফা সরোয়ার ফারুকী আর নিতাই চন্দ্র রায় কি এক জিনিস? এই মাল আপনি জুলাই জাদুঘরের দাঁড়িপাল্লা মানে পড়লে পাবেন প্র্যাকটিক্যাল এটা না, মোস্তফা স্যার ফারুকিও তো একটা মাল। মানে কি বাট বলতেছি কালচারাল জায়গা থেকে তার যে এক্সপিরিয়েন্স তো সমান না, আপনার থেকে বেটার কোয়ালিটিফাইড লোক দেবেন। এরপরে হচ্ছে বলা হচ্ছে যে চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার পরে তাকে সরকার ডিসমিস করবে না, যখন তখন সে রিজাইন করতে পারবে দায়িত্ব নিয়ে। কিন্তু সে সরকার এখন নতুন সংশোধনীতে বলেছে সরকার চাইলে এটা করতে পারবে। তাহলে আপনি জুলাই জাদুঘরটা বন্ধ করে রাখছেন, ওপেন করছেন না, ডেলিগেশন আসছে অস্ট্রেলিয়া, হয়তো সভাপতিকে সেখানে যেতে দেওয়া হয়নি। তাহলে এই যে দুষ্টামিগুলো করা হচ্ছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে ধন্যবাদ আপনাকে আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে শেষ করব। যদি বলি এই জুলাই জাদুঘর যে এই অধ্যাদেশটার ব্যাপারে কিন্তু সবাই ঐকমত্য কমিশনে সবাই একমত ছিল যে এখানে কোনো হাত দিবে না। এখানে সেই জায়গাটা হাত দেওয়াটা আপনি কিভাবে দেখছেন? ফুল স্টপ পিরিয়ড। হ্যাঁ, উনি যেটা বলছে আই গো উইথ হিম। এখানে ফুয়াদ ভাইয়ের সাথে আমার নতুন সরকার সেটা করেছে কিন্তু আজকে সংসদে নতুন সরকার করতে পারে রনি, আমার মনে হয় ওরা 1 মিনিট শেষ করে দিই। নতুন সরকার বুঝে করেছে না বুঝে করেছে, দেয়ার ইজ আ ডাউট। যদি বুঝে করে ইটস ব্যাড, যদি না বুঝে করে জনগণ বুঝবে। 1 2 নম্বর হলো পুলিশ সংস্কার। আমি ছোট্ট করে বলে যাচ্ছি, পুলিশ সংস্কার ফুয়াদ ভাইরা যেহেতু কথা বলেছে, আবার বলি, এখানে আবার বলি, বাংলাদেশে যে পুলিশগুলি আছে এখন ফুয়াদ ভাই, এগুলি সব রিক্রুটেড ফ্রম গঞ্জ ফঞ্জ। এগুলিকে আপনি বাদ দিয়ে 6 মাসের মধ্যে এটাকে করা যায়। আপনি রিটায়ার্ড সোলজারগুলি নেন, আর্মি নেভি বিজিবি থেকে নেন, ট্রেন করান, 60,000 70,000 নেন 1 মিনিট। তরুণ বেকারের অভাব আছে। না রনি, তরুণ বেকার লাগবে না। আমি ফুয়াদ ভাই 40 বছর বয়সে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের কথা বলছি। 40 বছর বয়সে রিটায়ার্ড একটা সৈনিক, একটা অফিসার, আইনের ধারা শিখতে কতক্ষণ? এদেরকে নেন, নতুন এদেরকে ট্রেনিং করেন, সোয়াব বলি টেলিকমিউনিকেশনে, অন জব ট্রেনিং করে এই রিটায়ার্ডদেরকে জয় বাংলা করে দেন। পুলিশ সংস্কার এত কঠিন হয় নাই, বিএনপি কে রিকোয়েস্ট এটা যাতে করে, নাহলে কিন্তু শেষ। 2 নম্বর আমলা সংস্কার নিয়ে তো আমরা আলোচনা করতে পারিনি, আলোচনা তো আসেই নাই, কমিশনে আলোচনা করতে পারি। আমরা শেষ করে দিতে হবে। আমরা কিন্তু ইরান আর ইসরায়েল আমেরিকান যুদ্ধে বাংলাদেশকে শেষ করে দিচ্ছি, আমরা বুঝে না বুঝে। রনি, শেষ করতে দিতে হবে। না, আমরা রেমিটেন্সের পথ বন্ধ করব আর গার্মেন্টস এক্সপোর্ট বন্ধ করে বাংলাদেশ। জি, নিশ্চয়ই সরকার এই দিকটা বিবেচনায় রাখবেন। ধন্যবাদ আহমেদ ফেরদৌস, ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।